হয়েছে এবং গতকাল শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হয়েছে। কালকে শোক প্রস্তাবের বাইরে এমন কোনো কার্যক্রম ছিল না। বলা যেতে পারে আজকে কাজের দিন, যদিও এই প্রথম বাজেট অধিবেশন মহামান্য রাজ্যপালের বক্তৃতা ছাড়াই শুরু হয়েছে। এটাও একটা অষ্টম আশ্চর্য, যেহেতু এখানে একজনের মাথা থেকে সব বেরোয় এবং ব্যক্তি কেন্দ্রিক সমস্ত কিছুই রাজ্যের পরিচালিত হয়। এই অভিনব ব্যবস্থার সাক্ষী পশ্চিমবঙ্গের সংসদীয় ব্যবস্থা এবং আমরা যারা বর্তমান বিধানসভার সদস্য বা সদস্যা আমরা দেখলাম বা থাকলাম। যাই হোক, আমাদের এটা নিয়ে আপনাদের সামনে বলা ছাড়া অন্য কিছু উপায় নেই। আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক বৃন্দ প্রায় সকলেই একজন দুজন ব্যক্তিগত কাজে আসেনি। আমরা আজকে সকালে আমাদের পক্ষে মিলিত হয়েছিলাম। আপনারা জানেন যে বিধানসভাতে নৌশাদ আলী কক্ষ রয়েছে, সেখানে এই ধরনের মিটিং বিগত দিনে হতো। আমাদেরকে বিধানসভার হল ব্যবহারের ক্ষেত্রেও শর্ত চাপিয়ে দেওয়া হয় বা দেওয়া হয় না, তাই আমরা বাধ্য হই নিজেদের রুমে কেউ দাঁড়িয়ে কেউ বসে ওই ছোট্ট কক্ষের মধ্যে আমাদেরকে মিটিং করতে হয়। এটাও একটা পশ্চিমবঙ্গ বিধানসভায় নজির। আমরা এই বিধানসভার যে সংক্ষিপ্ততম অধিবেশন, সংক্ষিপ্ততম এই কারণে বলেছি যে গতকাল কোনো বিজনেস ছিল না। 8 তারিখে বাজেট পেশ হবে, শুধুমাত্র ওই একটা বিজনেস আছে এবং যে মূল বিষয় কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন, মেনশন, প্রাইভেট মেম্বার্স বিল, জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় সদস্যদের তোলার কোনো সুযোগ নেই। এবং বিধানসভা আমরা যা শুনেছি 17 তারিখে শেষ হয়ে যাবে, মাঝে সরস্বতী পুজো আছে, ইত্যাদি আছে, অনেকদিনই বন্ধ থাকবে। তাই কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি কোম্পানি চালাচ্ছেন কোম্পানির মতো করে সব চালাচ্ছেন। মমতা ব্যানার্জি তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন, আমরাও আছি। গত বিধানসভার অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিতরে এবং বাইরে অনেকগুলো নজির আপনারা দেখেছেন। বিরোধী দল নেতাকে দ্বিতীয়বারের জন্য সবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সবার বাইরে রাজ্যের শাসক দল তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কালো পোশাক পরে, থালা বাটি হাঁড়ি কলসি নিয়ে, হাতা খুন্তি নিয়ে, ভূত সেজে কালো পোশাক পরে চোরেরা এখানে ধর্ণা দিয়েছেন 3 দিন ধরে। শুরুটা ওনারাই করেছিলেন, মোদি চোর, অমিত শাহ চোর। তার পাল্টা উত্তর আমরা দিতে বাধ্য হয়েছি। আমরা শুরু করি 29 তারিখে উনি ভেবেছিলেন আমরা সবাই 29 নভেম্বর ধর্মতলা বিজেপির সভাতে থাকবো, ব্যস্ত থাকবো, আর উনি এখানে ফাঁকা মাঠে গোল করবেন। সে গোল করতে আমরা দিইনি, উনাকে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি। তারপরে অনেক কাণ্ড ঘটেছে, মামলা হয়েছে বিজেপি এমএলএদের নামে হেয়ার স্ট্রিট থানায়। আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সে অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারে তো আসবে, আজ নয় কাল। সেদিন ওই চিঠিগুলো এফেক্টিভ হবে, নতুন করে রিওপেন হবে।
আর শাসক দলের লোকদের এফআইআর তড়িৎ গতিত করে আমাদের মনোজ টিগ্গা সহ শঙ্কর ঘোষ সহ সবাইকে মীর গোস্বামী সহ নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে গেছি, মহামান্য উচ্চ আদালতের প্রোটেকশনও আমরা পেয়েছি, আপনারা জানেন। এইটা আমি অতীতটা বললাম এই কারণে, নভেম্বরের কথা বা ডিসেম্বরের প্রথমের কথা। আমাদের তো নিয়ন্ত্রণ করতে পারেনি, সাংবাদিকদেরকে অগণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের ক্যামেরা এই ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই। আমরা নাকি শাউটিং, স্লোগান, ব্যানার, পোস্টার কিছুই করতে পারবো না, আমরা ওগুলো মানবো না। যা পারেন ওনারা করে নেন। আমরা আজকেও করেছি, আমরা সাউথ গেট পর্যন্ত বেরিয়ে এসেছি আপনাদের সহযোগিতা করেন, যাতে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ দেখতে পায় যে যে কাজের জন্য তারা 2,28,00,000 লোক পদ্মফুলের এমএলএ দের পাঠিয়েছে, দে আর ডুইং দিস ওয়ার্ক ভেরি সিনসিয়ার। আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করছি, এটা জনগণকে আমরা জানাতে চাই, তার মাধ্যম আপনারা। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের উপরে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবহার হচ্ছে তার নিন্দা জানাই, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিজেপি পরিষদীয় দল অঙ্গীকারবদ্ধ, এই কমিটমেন্ট প্রমাণ করলাম। আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম দিন ক্যাগ রিপোর্টের উপরে অ্যাডজর্নমেন্ট মোশন। আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা, কেন সব বিধানসভায় পিএসসি তে ডিসকাশন হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়, সেখানে ক্যাগ রিপোর্টকেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না, রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাটা তার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে। এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি, নট ওয়াকআউট। আমরা হাউস করতে দিন। স্পিকার অনেকগুলো কথা বলেছেন, টুকরো টুকরো কথা, কেউ কেউ মিডিয়া দেখাচ্ছেন। তিনি বলেছেন 146 জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না,
আপনারা চিৎকার করে যান। এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন। 146 জন মানে কাকে ইঙ্গিত করেছেন? লোকসভাকে। আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে? কংগ্রেসের যিনি পার্লামেন্টের দলনেতা তিনি। কংগ্রেসের কাছে লোকসভাতে নাম্বার আছে বিরোধী দলনেতার হওয়ার? 10% মেম্বার আছে? নেই। তারপরেও নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের উপস্থিতি তিনি চান বলে একটা ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার তিনি কংগ্রেসের নাম্বার না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে তিনি অপোজিশন লিডারের সমমর্যাদা দিয়েছেন। বিরোধী দল নেই লোকসভায়। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা। আর আপনি এখানে আপনাদের কোটা থেকে 14 জনের মধ্যে ঢুকিয়ে মুকুল রায়কে প্রথম করেছিলেন, তার সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলো, তারপরে কৃষ্ণ কল্যাণীকে করলেন। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট গত 2 বছর সাবমিট হয়নি, ক্যাগের রিপোর্ট আলোচনা হয়নি, নন ফাংশনিং পিএসি, তাহলে আপনি লোকসভার সঙ্গে বিধানসভাকে কেন তুলনা করছেন? 2022 সালে আমি সহ 7 জন এমএলএ কে 5 মাস বাইরে রেখেছিলেন। হাইকোর্টে গেছি, হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখানো হয়েছে হিয়ারিং এ। মহারাষ্ট্রের সাসপেন্ডেড এমএলএ এর সঙ্গে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট সময় পরে সাসপেনশন রাখা যায় না। তাই আপনি বাধ্য হয়েছেন 5 মাস পরে প্রত্যাহার করতে। এবারে একটা সেশনের জন্য আমাকে বাইরে রেখেছেন। মমতা ব্যানার্জির নির্দেশে আগে থেকে রেডি করা ছিল। উনি চোর শুনতে চান না, এখন ক্যাক শুনতেও চাচ্ছেন না, অথচ ক্যাকা ক্যাকা ছিছি কুকু কুকু করে যাচ্ছেন। কাকু, আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিসলেচার পার্টি আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেহ, কি বিভৎস সে দৃশ্য! ওটা বাংলা শিহরিত, লজ্জিত। গতকাল মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে দুজন জিহাদির দ্বারা রেপ হয়েছে টুরিস্ট, কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। আগামী 8 তারিখে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পার্টিসিপেট করবে বাজেটে। আমরা ভালো বাজেট আশা করব। আমরা আশা করব কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হবে। আমরা আশা করব সমকাজে সমবেতন। আশাকর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর, বেসরকারি ক্যাজুয়াল, সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, সকলের জন্য আর্থিক সুরক্ষা ঘোষিত হবে। আমরা আশা করব লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 বদলে 2000 টাকা করে ঘোষণা হবে। আমরা আশা করব রাজস্থানের মতো পশ্চিমবঙ্গেও গ্যাস আমরা 450 টাকা বা তারও কমে পাবো। আমরা আশা করব পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পশ্চিমবঙ্গ সরকারের যে শেষ আদায় করছে তারা রাজ্য, অন্যান্য রাজ্য ছাড় দিলেও পশ্চিমবঙ্গ 1 টাকা মাত্র ছাড় দিয়েছিল পেট্রোল ডিজেল। আমরা আশা করব পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে রাজ্য যে করটা সংগ্রহ করছে ওটা নেবে না, তাহলে আরো দাম কমে যাবে, সাধারণ মানুষের বাজেট হবে।
6 লক্ষ যে কর্মবিনিয়োগ পোস্ট অবলুপ্ত করেছেন সে তাকে আবার পুনর্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী সমস্ত রাজ্য সরকার, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, পঞ্চায়েত, পুরসভার ফাঁকা থাকা আসনগুলিকে 6 মাসের মধ্যে পূরণ করে দিবেন এসসি, এসটি, ওবিসি রোস্টার মেনে। আমরা আশা করব উড়িষ্যা, বিহারের মতো পার্ট টাইম, ভোকেশনাল এবং অন্যান্য স্তরের আংশিক সময়ের অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী তাদেরকে রেগুলারাইজ করে দেবেন। পশ্চিমবঙ্গে আর কোনো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল থাকবে না। পেনশনারদেরও উত্তরপ্রদেশে যোগীজির মতো স্পেশাল ইনসেন্টিভ ইয়ার্স ঘোষণা হবে। সঙ্গে সঙ্গে ল্যান্ড পলিসি বদলে একটি শিল্প এবং বাণিজ্যমুখী বাজেট তৈরি করবেন। টাটাকে ফিরিয়ে আনার রোডম্যাপ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘোষণা হবে এবং সিঙ্গুরে পুনরায় কারখানা পুনরুজ্জীবিত করবেন। এই ধরনের ভালো ভালো স্বপ্ন নিয়ে, আশা নিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা বাজেট পেশের দিন বিধানসভায় অংশগ্রহণ করবেন বেলা 3টের সময়। একটিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের সম্পর্কে অসংসদীয় কথা, রাজনৈতিক আক্রমণ এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করলে সোচ্চার বিরোধিতা হবে, উচ্চ কণ্ঠে প্রতিবাদ হবে। তার ফের যা হয় হবে, তার জন্য আমরা ওরিড নই। সাসপেন্ড করলে করবেন, মারপিট করলে করবেন, মার্শাল দিয়ে ঠেলে বের করে দিলে দেবেন, ভাতা বন্ধ করলে করবেন, হেয়ার স্ট্রিট থানায় আবার এফআইআর করতে চাইলে করবেন। উই আর নট ওরিড। 9 তারিখে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বাগানে নো পাট্টা, চা বাগানের জমির মালিক, চা বাগানের শ্রমিকরা, চা বাগানের শ্রমিকদেরকে মালিকানার দাবিতে মনোজ টিগ্গার নেতৃত্বে চা বলয়ের বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোশন দেবে এবং 9 তারিখে বাজেট ডিসকাশন আমাদের পক্ষে ওপেন করবেন ডক্টর অশোক লাহিড়ী। অন্যরাও বলবেন। 2 দিন ধরে আমরা 1.5-3 ঘন্টা 180 মিনিট পার্টিসিপেট করব। আমরা ছাড়া আরেকটি দলের একজন এমএলএ আছেন, তিনি রিকোয়েস্ট করেছেন চিফ হুইপকে, তাকে 10 মিনিট আমরা দেব। বাকি 170 মিনিট বিজেপি এমএলএরা বক্তব্য রাখবেন। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ থাকবে এবং কনস্ট্রাকটিভ অপোজিশনও থাকবে। এবং শনিবার দিন বাজেট বিতর্কে অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমি পার্টিসিপেট করব শেষ দিন। সাথে সাথে 9 তারিখে আমাদের একটি কর্মসূচি আপনাদের জানাচ্ছি। ক্যাগ রিপোর্ট যেহেতু বিধানসভায় আজকে পড়তে পর্যন্ত দেওয়া হলো না, পিএসসি তে আনা হয়নি, টেবিল হয়নি, ডিসকাশন হয়নি, আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক, যেহেতু পরীক্ষা চলছে, আমরা রাজভবনে যাব। রাজ্যপালের ক্ষমতা আছে, তিনি ক্যাগকে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য। এটা অন্য রাজ্যে হয়েছে। ক্যাগ একটি অটোনমাস বডি, কনস্টিটিউশনাল বডি, তার লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু রাজ্যপালকে তার রেকমেন্ডেশন দিতে হয়। আমরা মাননীয় রাজ্যপালের কাছে 9 তারিখে ক্যাগ রিপোর্ট নিয়ে যেহেতু ডিসকাশন টেবিল হওয়ার কোনো সুযোগ নেই, স্পিকারের অ্যাটিটিউড আজকে আমরা দেখেছি, এটা আমাদের মনে হয়েছে এটা মুখ্যমন্ত্রীর ভার্সনটা থ্রু স্পিকার আমরা শুনতে পেলাম। এত বড় একটা করাপশন, যেখানে ভুয়া অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, শুধু অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট মুখ্যমন্ত্রী আপনাদের খাইয়ে দিয়েছে। অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট একটা পার্ট, কিন্তু ফ্রড, ফেক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, মাল্টিপল নাম্বারস, হান্ড্রেডস অফ ফেক অ্যাকাউন্টস। দ্যাট মিনস ইটস এ সিরিয়াস ফ্রড এবং ম্যাল প্র্যাকটিসেস এন্ড করাপশন।
গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এন্ড হার এন্টায়ার ক্যাবিনেট। কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। এটা আমরা 9 তারিখে করব। আমার সাইড থেকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে। এবারে রিগার্ডিং মহিলাদের ইস্যুতে কিছু বললে আপনি অগ্নিমিত্রা পালকে জিজ্ঞেস করতে পারেন, উনি কালকের ইস্যুটা বলবেন। রিগার্ডিং চা বাগান মিস্টার টিগ্গা উইল স্পিক। আর মধ্যশিক্ষা পর্ষদে যে কেলেঙ্কারি হয়েছে আর এসটি সার্টিফিকেট ফেক হচ্ছে, এটা নিয়ে শঙ্কর ঘোষ, কমলাকান্ত হাসদা তারা মেনশনে তুলবেন। আগামী দিনে মেনশনে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কমলাকান্ত হাসদা তুলবেন। মধ্যশিক্ষা পর্ষদের করাপশন নিয়ে আজকে যেহেতু হায়ার এডুকেশন ছিল কলেজ ইউনিভার্সিটি, সেখানে কোশ্চেন করার সুযোগ ছিল না। শুধু আমাদের ডক্টর অশোক লাহিড়ী একটা ভালো প্রশ্ন করেছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী মমতা ব্যানার্জির সম্পদ তৃণমূলের সেকেন্ড ম্যান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ফেক ডক্টরেট, তিনি আমাদের এখানে প্রচুর জ্ঞান দিতেন, নীতির কথা বলতেন, সংসদীয় গণতন্ত্রের কথা বলতেন, শিষ্টাচারের কথা বলতেন, শৃঙ্খলার কথা বলতেন, ব্যবহারের কথা বলতেন, বিরোধীদের কি ভূমিকা হওয়া উচিত। তিনি এবং আরেক ফ্রেঞ্চ কার্ড মমতা ব্যানার্জির বন্ধু মানিক ভট্টাচার্য দুজন প্রচুর জ্ঞান দিতেন বিধানসভায়, আপনারাও তার সাক্ষী। তারা জেলের ভিতরে কি ধরনের জ্ঞান নিচ্ছেন বা জ্ঞান দিচ্ছেন তার জন্য কারা দপ্তর কি কি ব্যবস্থা নিয়েছে ডক্টর অশোক লাহিড়ী আজকে এটা তুলে ধরেছেন। ঠিক একইভাবে আগামী দিনে মধ্যশিক্ষা পর্ষদের কেলেঙ্কারি ডক্টর শঙ্কর ঘোষ এবং ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কমলাকান্ত হাসদা, তারা আমাদের পক্ষ থেকে স্কোপ পেলে তারা তাদের ভয়েস রেজ করবেন। এই সিদ্ধান্ত আমাদের লেজিসলেচার পার্টির মিটিং এ টিম ওয়ার্কে হয়েছে। দেখা গেল যে ভুয়ো অ্যাকাউন্টের কথা কার্যত স্বীকারই করে নিচ্ছে সরকার, বলছে ভুয়ো অ্যাকাউন্টগুলো চিহ্নিত করতে হবে, তার পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্টে আধার লিঙ্ক নেই সেগুলোকে চিহ্নিত করতে হবে। সরকারই তো গতকাল মুলগানাথন, গোপালিকা, মনোজ পন্থ একটা ভার্চুয়াল করেছেন, তার সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে। সেখানে তারা বলেছেন যে আমরা আজ সকালে এসওপি দেব, এসওপি দিয়েছেন এবং প্রথম আমি পেয়েছি। তাকে পাঠিয়েছেন এখন মমতা ব্যানার্জি খুঁজুন। উনি তো 147 জন লেডি কনস্টেবলকেও ট্রান্সফার করে দিয়েছেন, তারা বিজেপি কে নাকি তথ্য ট্রান্সফার করছেন। এই ভূত দেখতে থাকুন সকাল থেকে রাত্রি। তা এই টাকাটা লোন করে রাজ্য সরকার দিচ্ছে, রাজ্য সরকারকে শেষ করে দিচ্ছে আমাদের রাজ্যের আর্থিক অবস্থা। পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো লোন আর পাবেন না এফআরবিএম অনুযায়ী। গোপালিকাজি বলছেন এর সঙ্গে একটা করে শুভেচ্ছা কার্ড যাবে মুখ্যমন্ত্রী, মানে ভোট দিন, যে আমরা এই টাকাটা দিচ্ছি, ভোট দিন। আর এসবিতে স্বীকারই করে নেওয়া হয়েছে ফেক অ্যাকাউন্ট আছে, ফেক জব কার্ড আছে। আর ধন্যবাদ জানাবো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সাথে পশ্চিমবঙ্গ পুলিশকে। তারা এতগুলো থানায় মানরেগার এফআইআর করে রেখেছিল বলেই আজকে ইডি দরজাটা খুলে দিয়েছে। এই দরজা যখন খুলেছে তখন অনেক দরজা আস্তে আস্তে খুলতে খুলতে তারা যাবে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানি লন্ডারিং যেভাবে হয়েছে মানরেগাতে, তাতে জ্যোতিপ্রিয় মল্লিক আর মাকিবুর রহমানদের মতো অনেকেরই ব্যাগ গোছানোর সময় হয়ে এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে কালকে আপনি দিল্লিতে গিয়ে ধমকানি চমকানি দিয়েছেন। শশী পাজা বলেছেন যে আপনি যে কারণে এই আজকে ইডি রেড সকাল থেকে দেখা গেছে। শশী পাজার দপ্তরি দুর্নীতিতে যুক্ত। আবারও বলি, ভালো পরিবারের আমি একজন সম্মানীয় মহিলা। আপনার পিএর সঙ্গে প্রমোদ আগরওয়ালের যে সম্পর্ক, আইসিডিএস এর টেন্ডার নিয়ে যে কেলেঙ্কারির কাগজ আমাদের হাতে আছে, দয়া করে বেশি ঘাটাবেন না। আপনার অবস্থা পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত ঘোষ, রথিন ঘোষ, ফিরাজ আহমেদ থেকেও খারাপ হয়ে যাবে। শুভেন্দু মুখ্যমন্ত্রী দাবি করছেন বাজেটের কারণে তিনি দিল্লি যাননি, আর অন্য কোনো কারণে। আঙ্গুর ফল টক। উনি দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিদের, কেউ অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তাতে ইন্ডি না পিন্ডি আছে, তারাও দেয়নি।
আর ভারত সরকার যারা চালাচ্ছেন তারাও দেয়। মমতা ব্যানার্জির সঙ্গে বসে সময়ে অপব্যবহার করতে কেউ রাজি না। ইভিন কেজরিওয়ালের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, কেজরিওয়াল অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, যে কিছুদিনের মধ্যে হয়তো অন্য কোথাও যাবে। তাই স্বাভাবিকভাবে এত সাংবাদিক, লোক লস্কর, সিকিউরিটি, প্রাইভেট জেট, স্পেশাল জেট, মেট্রো রেলের কাজ বন্ধ, কাড়া না কাড়া বাজিয়ে দিল্লি যাওয়াটা বেকার হয়ে যাবে। তাই এখানেই থাকি, সাংবাদিক সম্মেলন করি, এপাং ওপাং ছপাং করি, এসব করি। তাই তিনি জানবেন এটা হচ্ছে আঙুর ফল টক বলে না, সেটাই হয়েছে ওনার অবস্থা। 100 দিনের 30,000 কোটি টাকা খরচের হিসাবে গরমিল বিজেপির তরফে এই মুহূর্তে হাইকোর্টে যাওয়া হয়েছে। দেখুন, আমার নোটিশে নেই, জনস্বার্থের মামলা যে কেউ করতে পারেন, কিন্তু ক্যাগের জন্য হাইকোর্টে যাওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। ক্যাগ হচ্ছে অটোনমাস বডি, গভর্নর যদি চান এক্ষুনি এফআইআর করতে পারেন। ইটস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, এবং যেহেতু পশ্চিমবঙ্গে সবকিছুই কোর্টের হস্তক্ষেপে করতে হয়, তাই কোর্টে দলের পক্ষ থেকে যে গেছেন আমি ওয়েলকাম করব, এবং কোর্টেরও উচিত মানরেগার মতো এই ইস্যুতে হস্তক্ষেপ করে করাপশনটাকে উপড়ে ফেলার জন্য যা যা করার সেটা করা উচিত। তা এই বিষয়টা আপনার কাছ থেকে আমি শুনলাম, সবটা জেনে পরে আরো বিস্তারিত বলবো। শুধু 100 দিনের স্ক্যাম নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শঙ্কর ঘোষ, আমার পাঠটা শেষ করে দেন। সুব্রতদা, 100 দিনের স্ক্যাম নিয়ে ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় ইডি সকাল থেকে অভিযান চালাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে এক শ্রেণীর সরকারি আধিকারিকরা তারাও সেখানে তাদের স্ক্যানারে রয়েছেন। আপনাকে বলি, 70% নির্মাণ সহায়ক, 70% জব অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, 50% ভিডিও, 8-10টা ডিএম, এটা হচ্ছে ব্যুরোক্রেসির পার্ট। আর ব্যুরোক্রেসির বাইরে তৃণমূলের মানরেগার সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পর্যন্ত, কৃষ্ণ কল্যাণী পর্যন্ত এই স্ক্যামের সঙ্গে যুক্ত। হর্টিকালচার কর্পোরেশন, তারা সোল উইদাউট টেন্ডার, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন প্রদীপ মজুমদার, তিনি ক্ষমতার অপব্যবহার করে তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন মন্ত্রীর আগে, এখনো আছেন মনে হয়। তিনি ইনভেস্টমেন্ট করান হর্টিকালচার কর্পোরেশনকে, এবং তিনি অ্যাগ্রো কর্পোরেশন, হর্টিকালচার কর্পোরেশন এদেরকে ইনক্লুড করিয়ে যে আমের গাছের দাম 20 টাকা, সেই আম গাছগুলো কিনেছেন 42 টাকা করে। যে নারকেল চারার দাম 40 টাকা পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট কর্পোরেশন কিনেছে, সেই নারকেল গাছ 250 টাকা করে মানরেগা থেকে পারচেজ করা হয়েছে। এবং আমার ধারণা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা তদন্তকারী সংস্থা তারা যদি মানরেগায় ঠিক মতো করে তদন্ত করে, তাহলে এমন একটা বড় জেলের দরকার হবে, অস্থায়ীভাবে আর্মির কাছ থেকে ব্রিগেড বা শহীদ মিনার চেয়ে জেল বানাতে হবে, এমন লম্বা সংখ্যা হবে। আর ইডি কি করে ঢুকলেন, মাননীয় সচিবালয় কি বলছেন আমি জানি না। ইডি ঢোকার রাস্তাটা করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। যেমন রেশন স্ক্যামে বারাসাত, মধ্যমগ্রাম, রানাঘাট বিভিন্ন জায়গায় যে এফআইআর গুলো হয়েছিল, সেই এফআইআর গুলো তদন্ত রাজ্য পুলিশ সম্পূর্ণ না করার জন্য ইডি আইন অনুযায়ী এফআইআর গুলো নিয়ে নিয়েছেন কনসার্নিং পুলিশ স্টেশন থেকে, এবং তারা তাদের অ্যাকশন স্টার্ট করেছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর হয়েছে। জব কার্ড হোল্ডার করেছেন, পঞ্চায়েত মেম্বার করেছেন, ভিডিওরা কোথাও কোথাও করেছেন, 16টা এফআইআর ভিডিওরা করেছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কোথাও করেছেন, আবার প্রধানরা কোথাও অভিযুক্ত আছেন। অনেক জায়গায় সাধারণ মানুষ, বিশেষ করে
জব কার্ড হোল্ডাররা করেছেন। তার ফলে প্রায় পশ্চিমবঙ্গে কয়েকশো এফআইআর এমন হয়েছে। এই এফআইআর গুলো রাজ্য পুলিশ চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট নিষ্পত্তি না করার জন্য মানি লন্ডারিং এর যে পিএমএল এর অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্য দিয়ে ইডি আজকে শিলান্যাস করে উদ্বোধন করে দরজা খুলে দিয়েছে। এ দরজা আর বন্ধ হওয়ার নয়। হু করে এই দরজা যত খুলবে, ফাঁক যত বড় হবে, তত তোলামূলের চোরেরা, চোর মমতার সাগরেদরা ততই তারা সকাত সলিল তলে। বলছি একটা বিষয়, কামাল হোসেন তৃণমূলের থেকে এই মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন এবং তার নাকি বিবেক দর্শন হয়েছে। এই যে দুর্নীতি চলছে, কি কামাল হোসেন? এই তৃণমূলের মুখপাত্র ছিলেন সংখ্যালঘু কামাল হোসেন আচ্ছা, আমি মানে জানি। তার হয়েছে, মানে তিনি এইভাবে সংখ্যালঘুদের প্রতারিত করা হচ্ছে সেই দেখে তার বিবেক দর্শন, তাই তিনি পদত্যাগ করেছেন। শুভনন্দন। বলছি দাদা, আপনার দিল্লি আসার এটার সাথে কি কোনো সম্পর্ক? বারবার তৃণমূল এটার উপরে জোর দিচ্ছে যে আপনি গতকাল দিল্লি থেকে এলেন। গতকাল প্রধানমন্ত্রী আমাদের নেতা, তো তিনি ক্যাটেগরিক্যালি বলেছেন এজেন্সি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোন এজেন্সির উপরে, আমি তো অনেক ছোটখাটো মেয়র এমএলএ, ভারত সরকারের কোন মন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করে না। এটা আমার কথা নয়, আমাদের নেতার কথা। অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না। কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আমি তাদের আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যা টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো, এটা আমাদের প্রধানমন্ত্রী কাল বলেছেন। অতএব তিনি আমাদের সকলের নেতা, আমরা তার সবাই সৈনিক। ন্যাচারালি এটা বলে দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার, বিজেপি তার কোন রোল ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে নেই, এটা প্রমাণ হয়েছে। আর 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য বা পেন্ডিং এফআইআর গুলো নিয়ে পুলিশ তার নিষ্পত্তি না করার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং ভুয়া ফেক জব কার্ড হোল্ডার থেকে, নির্মাণ সহায়ক থেকে, তৃণমূলের পঞ্চু থেকে, তৃণমূলের বড় নেতা যারা 100 দিনের টাকা চুরি করেছেন, খেয়েছেন, এক একটা বাড়িতে পুকুর না কেটে 17টা পুকুর কাটার টাকা তুলেছেন, আইবিএস এর টাকা তুলেছেন, ফলের বাগান না তৈরি করে কলা গাছ দেখিয়ে টাকা নিয়েছেন। গণেশ মন্ডল কুলতলি মিলে তার মা হরিবালা মন্ডল মহিপিট অঞ্চলের প্রধান একা 75 কোটি টাকা রেখেছে। এইসব লোকের বিপদ খুব আসন্ন এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আমরা বারে বারে বলেছি, আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। হাইকোর্টে আমি সিবিআই চেয়েছিলাম, রাজ্য সরকার সিবিআই বিরোধিতা করেছে এবং মহামান্য প্রধান বিচারপতি নিজে বলেছেন যে 350 উপরে কমপ্লেন তিনি পেয়েছেন মানরেগার হিয়ারিং এর সময় এবং তিনি তার অর্ডার আপলোড করেছেন। 4 সদস্যের কমিটি তিনি করে দিয়েছেন। এনামেলি হয়েছে বলেই হয়েছে। তাতে প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ক্যাগের প্রতিনিধি, ভারত সরকারের আরডি ডিপার্টমেন্টের প্রতিনিধি আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি। এটা তো কোর্টে প্রমাণিত হয়েছে যে এখানে ফ্রড, ফেক এবং মানি ডিফলকেশন হয়েছে, ফেক জব কার্ড আছে। এটা তো মহামান্য প্রধান বিচারপতি, এবং যদি ওই রায়ে সন্তুষ্ট না হতেন, 1 মাস হলো রায় হয়েছে, সুপ্রিম কোর্টে তো যাননি রাজ্য সরকার। তা রাজ্য সরকার তো প্রধান বিচারপতির বেঞ্চের জাজমেন্ট মেনে নিয়েছেন, যার পিটিশনার আমি ছিলাম অন বিহাফ অফ বিজেপি। তা যদি প্রধান বিচারপতির রায়কে রাজ্য সরকার মেনে থাকেন, সেই রায় তো পরিষ্কার বলা হয়েছে যে অনেক গরমিল আছে, এটা তদন্ত হয়ে
জল আর দুধ আলাদা করা দরকার। এটা প্রমাণিত। রাজ্য সরকার তো হায়ার কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টে যাওয়ার স্কোপ আছে, যায়নি তারা এখন স্টিল না। আরেকটা কথা বলে আমি শেষ করব। গতকাল মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে আমি 15th ফিনান্স নিয়ে অভিযোগ করেছিলাম। তিনি আমাকে লিখিত অভিযোগ করতে বলেছিলেন, আমি আজ সকালে ওনাকে মেইল করে অভিযোগ করেছি। পশ্চিমবঙ্গ সরকার 373 কোটি টাকা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছে। 373 কোটি টাকা তারা ইলেকট্রিক বিলে পেমেন্ট করেছেন 15th ফিনান্সের টাকা থেকে। আমি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমি জেলা ওয়াইজ বলে দিতে পারি। কয়েকটা জেলা বলে বড় অ্যামাউন্ট গুলো বলে দিচ্ছি। আলিপুরদুয়ার ছোট অ্যামাউন্ট আছে। বাঁকুড়া রিজন 48 কোটি 45 লক্ষ, বীরভূম রিজন 38 কোটি 44 লক্ষ, বর্ধমান 7 কোটি 9 লক্ষ। এইভাবে প্রায় 400 কোটির কিছু কম 15th ফিনান্স থেকে টাকা পেমেন্ট করেছে। মানে বুঝলেন, গ্রামের উন্নয়নে রাস্তাঘাট, পানীয় জল, শৌচালয়, নিকাশি ব্যবস্থার জন্য ভারত সরকারের দেওয়া টাকা, WBSCDCL মানে রাজ্য সরকার কেন্দ্রের টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করে নিয়ে নিয়েছে। কত বড় প্রতারণা! এটা রেকারিং এক্সপেন্ডিচার, এটা ভারত পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব থেকে খরচ করতে হয়। তারা 15th ফিনান্সের টাকা থেকে প্রায় 400 কোটি টাকা ইলেকট্রিক বিল মিটিয়েছেন, যেটা তারা পান না। আমি কাল ভার্বেল বলেছিলাম, মাননীয় অর্থমন্ত্রী তিনি লিখিত চেয়েছিলেন, আমি লিখিত উইথ অল ডকুমেন্টস ডাইভারশন অফ ফান্ডস আমি জানিয়েছি। এবং লাস্ট গত পুজোর সময় পশ্চিমবঙ্গের অনেক পৌরসভা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল বেতন দিতে এবং বোনাস দিতে 15th ফিনান্সের টাকা ডাইভারশন করেছেন। রাজ্য সরকারের ট্রেজারি অফিসারদের ভার্বেল ডাইরেকশন ছিল ফিনান্স থেকে, মনোজ পন্থের দপ্তর থেকে, দিয়ে দাও, বিক্ষোভ হবে, তালা পড়ে যাবে, দিয়ে দাও টাকা। কিন্তু সেক্ষেত্রে 1 মাসের মধ্যে ডাইভারশন ফান্ডকে ফেরত দিতে হয়। আমি অন্তত 10টা মিউনিসিপ্যালিটির নাম বলে দেবো, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে, যারা স্টিল নাও যে টাকা ভেঙে বেতন দিয়েছেন, বোনাস দিয়েছেন, টাকা ফেরত হয়। শুভেন্দুদা, শাসক দলের এক নেতা যিনি দুর্নীতিতে অভিযুক্ত এখনো, তিনি আপনার সম্বন্ধে ছাপার অযোগ্য ভাষায় কিছু মন্তব্য করেন। মমতার পেরোলে থাকা কর্মচারীদের মমতা যা শিখিয়ে দেয় তাই বলে। মমতা ব্যানার্জি কালো পোশাক পরে, কালো চাদর গায়ে দিয়ে আম্বেদকরজির মূর্তির সামনে থেকে রেড রোড পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভাষায় কদর্য ভাবে আক্রমণ করেন, তার তুলনায় আমরা বিজেপির এমপি এমএলএরা, বিশেষ করে আমি, এমন কিছু এখনো বলিনি যেটা ছাপার ভাষার অযোগ্য। অর্থাৎ এই যে কথাবার্তাগুলো যারা বলছে, তারা মমতা এবং তার ভাইপোর পেয়ে রোলে আছে, তারা সেখান থেকে পেমেন্ট পায়। এর আগে 16 লাখ টাকা সারদা থেকে বেতন পেত চিটফান্ড, 16 লক্ষ টাকা সাংবাদিক, মাধ্যমিক পাস। 16 লক্ষ টাকার কোন সাংবাদিক আছে ভারতবর্ষে? তিনি 16 লক্ষ টাকা বেতন পেতেন। পরবর্তীকালে জেল টেল খেটে আসার পরে চোর পার্থর পা ধরে টেকনো ইন্ডিয়ার সত্যম, তিনি 3 লক্ষ টাকা করে বেতন দিতেন। তারপরে এখন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বহু পোর্টাল, ইউটিউবাররা তারা কোনো বিজ্ঞাপন পান না, কে দেখে জানি না, 200-500 লোক, তাও অধিকাংশ লোক গালাগালি করে নিচে কমেন্টসে। তাকে সেখান থেকে তথ্য সংস্কৃতি দপ্তর 3-4 লক্ষ টাকার অ্যাডভার্টাইজমেন্ট দেয়, আর ক্যামাক স্ট্রিট থেকে বেতন দেওয়া হয়। তাই এই লোকগুলো হচ্ছে পেরোলে থাকা লোক, যা শিখিয়ে দেয় চোর মমতা সেগুলো বলে। হাতি চলে বাজার, ড্যাশ ভোকে হাজার।
একটা প্রশ্ন, শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না এখনো পর্যন্ত। এটা লাস্ট প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়, কি বলবেন? আমার এটা নিয়ে কোনো ইন্টারেস্ট, ওর উত্তর প্রশান্ত কিশোর দিয়ে দিয়েছে। মাননীয় প্রশান্ত কিশোর উত্তর দিয়ে দিয়েছে যে টবে লাগানো গাছ, টবে লাগানো গাছ আমার কথা না, মাননীয় পিকের কথা, উত্তর দিয়ে দিয়েছে। একটা জিনিস ভাইবোর পলিটিক্যাল স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি নিয়ে প্রশান্ত কিশোর যা বলেছেন পরশুদিন, এর বাইরে আমার কিছু বলার নেই। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, কি বলেছেন সবাই জানেন, নোজ এভরিবডি। একটা বিষয় নিয়ে যেটা কনফিউশন আছে যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন 2003-এর ক্যাগ রিপোর্ট, সেটার উত্তর আমরা কি করে দেব? 2003-এর ক্যাগ রিপোর্ট ছিল কন্টিনিউয়াস। না, উনি যেটা বারবার বলছেন যে 2003-এর 16 সালের পর থেকে কি হয়েছে, ক্যাগ রিপোর্টটা পুরো পড়ুন। লুকানোর কি আছে? আজকে বিধানসভায় পড়তে দিয়ে অর্থমন্ত্রী একটা স্টেটমেন্ট করে দিতে পারতেন যে 2003 সালে। লুকাচ্ছেন কেন? পিএসসি তে প্লেস করছেন না কেন? অ্যাসেম্বলি টেবিল করছেন না কেন? ডিসকাশনের সুযোগ দিচ্ছেন না কেন? আপনাকে বলছে ক্রস করার সুযোগ নেই। আমাদের কেন? অ্যাসেম্বলি তো ফাইনাল, অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্টের দায়বদ্ধতা তো অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে কেন আপনি ডিসকাশনে আনছেন না? ভুয়া অ্যাকাউন্টের কথা বলেছে 16 সালের পরে মুখ্যমন্ত্রী। আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, তার বয়সকে শ্রদ্ধা জানিয়ে বলি, তিনি অর্থনীতি সম্পর্কে জানেন না। আগে ডক্টর অমিত মিত্রর কথায় চলতেন, এখন চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর কথায় চলেন। যা শিখিয়ে দেন তাই বলেন। উনি কার্যত অর্থনীতি সম্পর্কে, ক্যাগ সম্পর্কে, ক্যাগ কি জিনিস, তার ক্ষমতা কতটা, এখতিয়ার কতটা, একটা ভারত সরকারের অর্থমন্ত্রীর নিয়ন্ত্রণে না একটা অটোনোমাস কনস্টিটিউশনাল বডি। ক্যাগের রিপোর্টে ফ্রড ধরা পড়লে তার পরিণতি কি হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে আগে ডক্টর অমিত মিত্র অন্ধকারে রেখেছিলেন, এখন তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার দ্বিবেদী অন্ধকারে রেখেছেন। শুভেন্দুদা, আপনি অর্থমন্ত্রীর কথা বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলছেন যে ক্যাগ নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ল্যাম্প পোস্ট উত্তর দেওয়ার দরকার। যিনি বাজেট পড়ার পরে বাজেট বইয়ের বাইরে গিয়ে গত বছর বাজেটের দিন পিছন থেকে চিরকুট নিয়ে বলেন 3% দিয়ে দিচ্ছি। এই ধরনের মন্ত্রী ওপেন ফোরাম লাইভ হচ্ছিল, অর্থমন্ত্রী জানে না 3% দিয়ে বৃদ্ধি করবে। এই ধরনের ল্যাম্পপোস্ট মন্ত্রীদের সম্পর্কে উত্তর দিয়ে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার রিগার্ডিং মহিলা অ্যাট্রসিটি নিয়ে 2 মিনিট অগ্নিমিত্রা পাল বলছেন, তারপরে মুক্ত শিক্ষা পর্ষদ নিয়ে 2 মিনিট সংকট বলে শেষ করুন।